নমস্কার, আমি শিল্পা। সঙ্গে আছে বাংলা বার্তা। আজ পুরো দিনের আলোচিত 7টি প্রধান সংবাদ একসাথে আপনাদের জন্য নিয়ে এসেছি। চলুন দেখে নেওয়া যাক। বিচ্ছেদের পরেও অত্যাচার, প্রাক্তন স্বামীকে পিটিয়ে খুন করলেন হুগলির যুবতী, মায়ের সঙ্গী হলেন কন্যা। পাচারের আগেই সাফল্য পুলিশের, ফরাক্কা স্টেশন থেকে উদ্ধার 6 লক্ষ টাকার জাল নোট। বিএলওদের ভয় দেখাচ্ছে রাজনৈতিক দলগুলো, সুপ্রিম কোর্টে জানালো নির্বাচন কমিশন। আমি চুরি করিনি, বিশ্বাস করো, কুণালকে ফোনে বলতে বলতে কেঁদেই ফেললেন পার্থ। অষ্টম শ্রেণীর ছাত্রকে গণধর্ষণ, অন্য কিশোরীর ভিডিও মোবাইল বন্দী, নরেন্দ্রপুরে ধৃত 6। অসমে নিষিদ্ধ হতে চলেছে বহু বিবাহ, বিধানসভায় বিল পাশ মুখ্যমন্ত্রী, বিরোধিতা কংগ্রেস সিপিএম এর। প্রিয় দর্শক, এবার জানিয়ে দেব এক এক করে বিস্তারিত খবর। দলের বিরুদ্ধে বারবার মুখ খুলেছেন, বিতর্কে নাম জড়িয়েছে তার। দলের পক্ষ থেকে সতর্ক করেও লাভ হয়নি, পরিবর্তে নতুন দল গঠনের হুঙ্কার দিয়েছেন। স্থির করেছেন মুর্শিদাবাদের বাবরি মসজিদের শিলান্যাস করবেন। আগামী 6 ডিসেম্বর সেই অনুষ্ঠানের আগেই ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ উঠল। আগামী 6 ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের বর্ষপূর্তি, সে উপলক্ষে গান্ধী মূর্তির সামনে তৃণমূল সংহতি দিবসের ডাক দিয়েছে। তবে তাতে যোগ দিচ্ছেন না হুমায়ুন কবির, বরং ওই দিনই মুর্শিদাবাদে বাবরি মসজিদের শিলান্যাস করবেন বলেই জানান তিনি। জানা গিয়েছে, বেলডাঙ্গার বাসিন্দা তাজিমউদ্দিন চৌধুরী ওরফে মিলনের জমিতে বাবরি মসজিদের শিলান্যাস করতে চান হুমায়ুন। পেশায় কৃষক তাজিমউদ্দিনের মোট 6 বিঘা জমি রয়েছে। তার দাবি, ওই জমি তিনি বিক্রি করবেন না, চান না ওই জমিতে গড়ে উঠুক বাবরি মসজিদ। তবে তা সত্ত্বেও ওই জমিতে বাবরি মসজিদ শিলান্যাসের এলাহি আয়োজন শুরু হয়েছে। জমির মালিকের সঙ্গে কথা না বলে কিভাবে সেখানে একজন জনপ্রতিনিধি বাবরি মসজিদের শিলান্যাস করার প্রস্তুতি নিতে শুরু করলেন, তা নিয়ে উঠছে প্রশ্ন। এদিকে বুধবার সকাল থেকেই ওই জমিতে সীমানা দেওয়ার কাজ শুরু করেছেন চাষি। কাউকে ওই জমিতে ঢুকতে দেবেন না বলেও জানান তিনি। বুধবার বিকেলে বহরমপুরের নিজস্ব ফ্ল্যাটে বসে হুমায়ুন অবশ্য চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। তিনি বলেন, বেলডাঙ্গায় একাধিক জায়গা দেখা রয়েছে, আগামী 6 ডিসেম্বর বাবরি মসজিদের শিলান্যাস হবেই, কোনো শক্তি রোধ করতে পারবে না। হুমায়ুনের কথায়, জেলায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব আমার একার নয়, দরকার হলে লড়াই হবে। বেলডাঙ্গার এবং রেজিনগরের বিধায়ক তাকে বাবরি মসজিদ তৈরিতে কোনো রকমের সাহায্য করছেন না বলেও ক্ষোভ উগরে দেন হুমায়ুন। প্রয়োজনে জীবন দিয়ে বাবরি মসজিদ গড়বেন বলেও চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তৃণমূল বিধায়ক। বিচ্ছেদের পরে অত্যাচার, স্বামীকে বাঁশ দিয়ে পিটিয়ে খুনের অভিযোগে গ্রেফতার প্রাক্তন স্ত্রী, মাকে সঙ্গ দেওয়ায় গ্রেফতার মেয়েও। প্রাক্তন স্ত্রীর বাড়ির পিছনের বাঁশবাগান থেকে মাথা থ্যাতলানো যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো তারকেশ্বরের কারারিয়া এলাকায়। খুনের ঘটনায় গ্রেফতার প্রাক্তন স্ত্রী কদম মণ্ডল এবং সৎ মেয়ে অঙ্কিতা মণ্ডল। জানা গিয়েছে, মৃত যুবকের নাম সুমন্ত শেঠ, তার বয়স 35 বছর। তারকেশ্বরের কেশবচক এলাকায় তার বাড়ি বলেই জানা গিয়েছে। প্রথম স্বামীর মৃত্যুর পর বছর 10 আগে কদম মণ্ডলকে বিয়ে করেন সুমন্ত। জানা গিয়েছে, বছর 3 আগে বিচ্ছেদ হয় দুজনের। সুমন্তর সম্পত্তি বন্ধক রেখে ব্যাংক থেকে ঋণ নিয়েছিল প্রাক্তন স্ত্রী কদম। বারবার প্রাক্তন স্ত্রীর কাছ থেকে টাকা চাইতে যেতেন সুমন্ত, এমনই দাবি নিহত সুমন্তের বোনের। তার দাবি, মঙ্গলবারেও কদমের বাড়ি যান সুমন্ত। রাত 2টো নাগাদ পুলিশ খবর পায় কারারিয়া এলাকায় একটি বাঁশ বাগানে মৃতদেহ পড়ে আছে রক্তাক্ত অবস্থায়। খবর পেয়ে পুলিশ উদ্ধার করে সুমন্তের দেহ। এরপরই খুনে যুক্ত থাকার সন্দেহে প্রাক্তন স্ত্রী কদম মণ্ডল এবং তার মেয়ে অঙ্কিতাকে আটক করে পুলিশ। পুলিশি জেরায় সুমন্ত খুনের কথা স্বীকার করে প্রাক্তন স্ত্রী কদম এবং অঙ্কিতা। দেহ ময়না তদন্তের জন্য শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে পাঠায় পুলিশ। আদালতে মা এবং মেয়ের পুলিশি হেফাজতের দাবি জানানো হয়। পুলিশ জানিয়েছে, অপরাধমূলক কাজে যুক্ত থাকার অভিযোগ ছিল সুমন্তের বিরুদ্ধে। তার বিরুদ্ধেও চুরি ডাকাতির অভিযোগ রয়েছে। পুলিশি জেরায় প্রাক্তন স্ত্রী এবং সৎ মেয়ে জানিয়েছেন, বিচ্ছেদের পরেও তাদের উপর অত্যাচার করত সুমন্ত। মঙ্গলবার রাতে চরম অশান্তির কারণে সুমন্তের মাথায় বাঁশ দিয়ে মারতে মৃত্যু হয় তার। এরপর বাঁশবাগানে দেহ ফেলে দিয়ে আসে তারা। মৃত যুবকের বোন অঞ্জলি মিদ্যা বলেন, কদমের আগের স্বামী নেপু মণ্ডলকেও খুন করে সে। ওর জন্য কত ছেলের জীবন নষ্ট হয়েছে। আমার দাদাকে বশ করে জমি ভিটে বন্ধক দিয়ে 5 লাখ টাকা লোন নিয়েছিল ব্যবসা করবে বলে। সেই টাকা চাইতেই অশান্তি করত। ও মোটেও ভালো না, কঠিন শাস্তি চাই। পাচারের আগে জাল নোট সহ এক কারবারিকে গ্রেপ্তার করল মালদা টাউন জিআরপি থানার পুলিশ। বুধবার ফরাক্কা স্টেশনে অভিযান চালিয়ে পুলিশ উদ্ধার করে
লক্ষ টাকার জাল নোট। এই ঘটনায় পুলিশ ধৃতকে 10 দিনের হেফাজত চেয়ে আগামীকাল জঙ্গিপুর আদালতে পেশ করবে পুলিশ। জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে মালদা টাউন জিআরপি থানার পুলিশ ও শিলিগুড়ি জিআরপির স্পেশাল অপারেশন গ্রুপ যৌথভাবে অভিযান চালায় নিউ ফরাক্কা স্টেশনে। স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে এক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে তল্লাশি চালায় পুলিশ। তল্লাশিতে ধৃতের হেফাজত থেকে উদ্ধার হয় 6 লক্ষ টাকার জাল নোট। গ্রেপ্তার করা হয় এই ব্যক্তিকে। পুলিশ জানিয়েছে, ধৃত ব্যক্তির নাম রকিবুল হোসেন, বয়স 35। সে মালদা জেলার বৈষ্ণবনগর থানা এলাকার বাসিন্দা। মালদা টাউন জিআরপি থানার আইসি প্রশান্ত রায় জানান, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে হানা দিয়ে ফরাক্কা স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে 6 লক্ষ টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে। 500 টাকার 1000টি এবং 200 টাকার 500টি জাল নোট উদ্ধার হয়েছে। প্রাথমিক জেরায় জানতে পেরেছি, ধৃত ব্যক্তি জাল নোটগুলিকে বৈষ্ণবনগর থেকে গয়া নিয়ে যাওয়ার উদ্দেশ্যে ফরাক্কা স্টেশনে ট্রেন ধরতে আসে। সে কার থেকে জাল নোটগুলি সংগ্রহ করেছিল বা কাকে সেগুলি দেওয়ার কথা ছিল, সেসব জানতে হেফাজতে নিয়ে ধৃতকে জেরা করা হবে। এনুমারেশন ফর্ম জমা কিংবা ডিজিটাইজেশনের সময়সীমা বাড়ানোর আর্জি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল 4 রাজ্য। 4 ডিসেম্বরের মধ্যেই কাজ করার নির্দেশিকা দিয়েছে কমিশন। বুধবার সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি হয়। শুনানিতে কমিশনের তরফে অভিযোগ তোলা হয়, বিএলওদের ভয় দেখাচ্ছেন রাজনৈতিক নেতারা। এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে এই মামলার শুনানি ছিল। কমিশনের তরফে সওয়াল করেন আইনজীবী রাকেশ দ্বিবেদী। তিনি জানান, 50% ডিজিটাইজেশন হয়েছে, কোথাও কোনো সমস্যা হচ্ছে না। কমিশনের তরফে এও জানানো হয়, যারা এনুমারেশন ফর্ম পাননি তাদের সাপ্লিমেন্টারি তালিকার কথা ভাবা হচ্ছে। এরপরে উঠে আসে রাজনৈতিক নেতাদের ভয় দেখানোর প্রসঙ্গ। শুনানিতে কমিশনের আইনজীবী জানান, লাগাতার রাজনৈতিক চাপের মধ্যে কাজ করতে গিয়ে গত কয়েক মাসে মৃত্যু হয়েছে 23 জন বিএলওর। তার দাবি, প্রশাসনের উপর অস্বাভাবিক হস্তক্ষেপ এবং ভয় দেখানোই কাজের পরিবেশকে বিপজ্জনক করে তুলেছে। মামলায় পশ্চিমবঙ্গ ও কেরলের হয়ে এদিন সওয়াল করেন আইনজীবী কপিল সিব্বল। কমিশনের এমন বক্তব্যের পাল্টা সিব্বল বলেন, কোনো রাজনৈতিক নেতা নির্দেশ দেয়নি, যাবতীয় নির্দেশ কমিশন দিয়েছে। 4 ডিসেম্বর শেষ দিন, এটা অবাস্তব চিত্র। বিএলওদের উপর চাপ প্রসঙ্গে সিব্বল বলেন, আসলে গ্রাউন্ড চিত্র একেবারেই আলাদা। বিএলওদের উপর এত চাপ, তারা আত্মহত্যা করছে। পশ্চিমবঙ্গে 23 জন মারা গিয়েছে কাজের চাপে। এদিন বিহার, তামিলনাড়ু, কেরল ও পশ্চিমবঙ্গের মামলা শোনেন বিচারপতিরা। 9 তারিখের মধ্যে হলফনামা জমা দিতে হবে পশ্চিমবঙ্গকে। তবে এদিন প্রধান বিচারপতি মামলাকারীদের আইনজীবীদের কথা শুনে জানান, দরকার মনে করলে খসড়া ভোটার তালিকা প্রকাশের সময়সীমা বাড়ানোর নির্দেশও দিতে পারে সুপ্রিম কোর্ট। রাজনীতির রঙ্গমঞ্চে অনেক রংবদল দেখেছে বাংলা। আজ যে শত্রু, কাল সেই বন্ধু। একদিন যিনি বলেছিলেন ওর নাম আমার সামনে নেবে না, আর আজ তার কাছেই গেল ফোন। দুজনেই জীবনের একটা সময় জেলে কাটিয়েছেন। সময়কালও মোটামুটিভাবে একই। সব বৈরিতা ভুলে সেই কুণাল ঘোষকেই ফোন করে কেঁদে ফেললেন পার্থ চট্টোপাধ্যায়। বুধবার সন্ধ্যায় কুণাল ঘোষকে করলেন ফোন। বেশ কিছুক্ষণ দুজনের কথা হয়েছে বলে সূত্রের খবর। জানা যাচ্ছে, বুধবার ফোন করে কুণালের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন পার্থ। চিকিৎসার ব্যাপারেও খোঁজ নেন তিনি। কথা বলতে বলতে আবেগতাড়িত হয়ে কেঁদেও ফেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। মুখে একটাই কথা, আমি চুরি করিনি। সূত্রের খবর, এদিন পার্থ বারবার বলেছেন, আমি চুরি করিনি, বিশ্বাস করো, আমি চুরি করিনি। একথা বলতে বলতে কেঁদেই ফেলেছেন পার্থ। 3 বছরের বেশি সময় জেলে কাটিয়েছেন কুণাল ঘোষ। পার্থ চট্টোপাধ্যায় তখন তৃণমূলের প্রথম সারির দাপুটে নেতা। সময় বদলায়, জেল থেকে মুক্তি পান কুণাল ঘোষ। আজ তিনি তৃণমূলের মুখপাত্র। আর 3 বছর 3 মাস জেল খেটে বাড়ি ফিরেছেন সেই পার্থ চট্টোপাধ্যায়। কিন্তু কুণাল ঘোষ পার্থ সম্পর্কে ঠিক কি বলেছিলেন তা সাধারণ মানুষের মন থেকে মোছেনি। আর কুণাল সম্পর্কে পার্থ যা বলেছিলেন সেটাও খুব একটা সৌজন্যের নজির রাখে না। কুণাল বলেছিলেন, যখন আমি অন্যায়ভাবে জেলে বন্দী, আমার সম্পর্কে এই পার্থ চট্টোপাধ্যায় বিবৃতি দিয়েছিলেন, আমায় নাকি মাথায় গন্ডগোল, আমি পাগল, ওর নাম আমার সামনে করবেন না, আমি উত্তর দেব না। যত নাটক। আর পার্থও কম যান না। জেলে বন্দী থাকাকালীন একদিন আদালত থেকে ফেরার পথে পার্থ বলেছিলেন, কুণাল ঘোষকে অনেক আগেই তাড়িয়ে দেওয়া উচিত ছিল, ও যা ক্ষতি করছে বিরোধী দলও করেনি। জেলে এসে জানতে পারলাম কতটা ঘৃণ্য কাজ করেছে। সেই তিক্ততা ভুলেই কি বুধবারই ফোন? রাজনীতির কারবারিরা এই কথোপকথনে মোটেই লঘু করে দেখছেন না। সৌজন্যের ফোন নাকি কোনো বার্তা দিতে চেয়েছেন পার্থ চট্টোপাধ্যায়? এই কথোপকথনকে কটাক্ষ করে বিজেপি নেতা সজল ঘোষ বলেন, আমি জানতে চাই 52 কোটি টাকা তাহলে কে নিয়েছিল? পার্থ চট্টোপাধ্যায় এটা বলতে পারেন যে আমি একা চোর না, কিন্তু আমি একাই জেল খাটছি, তাহলে লোকে বিশ্বাস করবে। তৃণমূল এ বিষয়ে কোনো মন্তব্য করতে চায়নি।
দলের রাজ্য সাধারণ সম্পাদক তন্ময় ঘোষ এই কথোপকথনটাকে ব্যক্তিগত বিষয় বলেই উল্লেখ করেছেন। বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ, অন্যজনের ভিডিও মোবাইলে রেকর্ড। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার নরেন্দ্রপুরে। ঘটনার তদন্তে নেমে পুলিশ 6 অভিযুক্তকে গ্রেফতার করেছে। বুধবার ধৃতদের আদালতে তোলা হয়েছে বলে খবর। ঘটনা জানাজানি হতে এলাকায় চাঞ্চল্যও ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে ঘটনাটি গত 20 নভেম্বরের। নরেন্দ্রপুর এলাকাতেই বাড়ি 8ম শ্রেণীর 2 ছাত্রীর। ওই দিন বাড়ি থেকে ঘুগনি খাওয়ার জন্য তারা বেরিয়েছিল। পথে তাদের সঙ্গে 2 যুবকের দেখা হয়। ওই যুবক ছাত্রীদের পূর্ব পরিচিত বলেই প্রাথমিক অনুমান। ঘুরতে যাওয়ার নাম করে 2টি বাইকে করে 2 কিশোরীকে বসিয়েছিল তারা। অভিযোগ, প্রথমে সাহাপাড়া এলাকার একটি বন্ধুর গ্যারেজে তাদের নিয়ে যাওয়া হয়েছিল। পরে সেখানে হাজির হয় আরও এক যুবক। ওই নাবালিকাকে তারা একটি ফাঁকা বাড়িতে নিয়ে যায়, সেখানে আরও এক যুবক গিয়েছিল বলে খবর। ওই ফাঁকা বাড়ি থেকে ছাত্রীদের নিয়ে ওই যুবকরা একটি ভাড়া বাড়িতে নিয়ে যায় বলে অভিযোগ। সেখানেই এক কিশোরীকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। অন্য কিশোরী শারীরিকভাবে অসুস্থ ছিল, তাই ওই ছাত্রীর ভিডিও মোবাইল ফোনে রেকর্ড করা হয়। ঘটনার কথা কাউকে কিছু বললে ওই ভিডিও ছড়িয়ে দেওয়া হবে, তাদের সঙ্গে ফল খারাপ হবে এমনই ভয় দেখানো হয়েছিল বলে অভিযোগ। কোনো রকমে ওই 2 ছাত্রী নিজেদের বাড়িতে ফিরে যায়। পরে পরিবারের সদস্যদের সব কথা জানানো হয়। ঘটনার কথা শুনে শিউরে ওঠেন অভিভাবকরা। নরেন্দ্রপুর থানায় ওই যুবকদের নামে লিখিত অভিযোগ দায়ের করা হয়। দ্রুত তদন্ত শুরু করেন তদন্তকারীরা। ঘটনার পর থেকে অভিযুক্তরা গা ঢাকা দিয়েছিল বলে অভিযোগ। পুলিশ একে একে মোট 6 জনকে গ্রেফতার করেছে বলে খবর। এদিন ধৃতদের আদালতে তোলা হয়েছে। ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে জেরা করা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। অসমে এবার নিষিদ্ধ করা হচ্ছে বহুবিবাহ। বহুবিবাহকে অপরাধ গণ্য করে বিধানসভায় বিল পেশ করেছে মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। অসম বহুবিবাহ নিষিদ্ধকরণ বিল 2025-এ বলা হয়েছে, অবৈধভাবে বহুবিবাহ করলে 7 বছরের জেল হতে পারে। এই বিলের বিরোধিতা করে অসম বিধানসভায় ওয়াকআউট করে কংগ্রেস, সিপিআইএম সহ অন্যান্য বিরোধীরা। জানা গিয়েছে মঙ্গলবার স্পিকার বিশ্বজিৎ দাইমারির অনুমতি নিয়ে অসম বহুবিবাহ নিষিদ্ধকরণ বিল 2025 বিধানসভায় পেশ করেন মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। বিলটি 6ষ্ঠ তফসিলিভুক্ত এলাকা ছাড়া রাজ্যের সর্বত্র প্রযোজ্য হবে। সংবিধানের 342 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী তফসিলি জাতি এবং জনজাতির সদস্যদের এই বিলের আওতায় আনা হবে না। কি এই অসম বহুবিবাহ নিষিদ্ধকরণ বিল 2025? এই বিলে বলা হয়েছে, যেসব ব্যক্তির স্ত্রী বা স্বামী জীবিত রয়েছেন এবং আইনি প্রক্রিয়ায় বিবাহ বিচ্ছেদ হয়নি, তারা পুনরায় বিবাহ করতে পারবেন না। এই নতুন বিলে বহুবিবাহকে একটি ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। কেউ দোষী সাব্যস্ত হলে 7 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। যদি কেউ আগের বিয়ে গোপন করে নতুন বিয়ে করেন, তাহলে সর্বোচ্চ 10 বছর জেল হতে পারে। মোটা অঙ্কের জরিমানাও হতে পারে। গোটা বিবাহ প্রক্রিয়ায় জড়িত কাজী বা পুরোহিত, গ্রাম প্রধান, মা বাবা বা আইনি অভিভাবক সহ বিয়েতে উৎসাহ যোগানো সকলকে শাস্তির আওতায় আনা হবে। এই বিলে রয়েছে বহুবিবাহে ভুক্তভোগী মহিলাদের ক্ষতিপূরণ দেওয়ার কথাও বলা। বহুবিবাহে দোষী সাব্যস্ত ব্যক্তিরা রাজ্য সরকারের কোনো চাকরি পাবেন না, সরকারি কোনো প্রকল্পের সুবিধা পাবেন না, কোনো রকম নির্বাচনে তারা প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। কেউ যদি বারবার একই অপরাধ করেন, তাহলে প্রতিটি অপরাধের জন্য নির্ধারিত শাস্তির দ্বিগুণ দণ্ড দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। আজকের মতন খবর এই পর্যন্তই। ধন্যবাদ।